রোম্যান্টিসিজমটা না কেজরিওয়ালের মধ্যে অভাব আছে। কেজরিওয়াল হচ্ছে মানে ওই খুব মোলায়েম ভাবে আঘাতটাও করে। সেই দিল্লি শহরটাই কেজরিওয়াল বদলে দিতে পেরেছেন। অরুণা আসফ আলীর যে লেফট স্পেসটা সেটাই কেজরিওয়াল নিয়ে চলে গেছে। কেজরিওয়ালের সাথে কিন্তু বিজেপি আর সম্পর্ক খারাপ নয় এবং রাইট উইং পলিটিক্সই করে, যেটা বিজেপিরও পলিটিক্স, যে কারণে বিজেপি কেজরিওয়ালকে খুব ভয় পায়। কেজরিওয়াল ফেনামেননটা আমাদের বিপদের কারণ। আন্না হাজারে ছিলেন ওই ঠিক গান্ধী আর নেহেরুর মতো। আন্না হাজারে তো সংস্কারের কথা বলছেন, কিন্তু মাঠে নেমে তো সংস্কারটা করছেন। শীলা দীক্ষিত না কেজরিওয়াল, কাকে চাও? কেজরিওয়াল হলো আসলে সিআইএ এর এজেন্ট। আমরা পলিটিক্সের গ্রিন রুম অনুষ্ঠানে বারবার করে এমন সব রাজনৈতিক নায়ক মহানায়কদের নিয়ে আসছি যাদের আপনারা কাছ থেকে দেখেন, কথা শোনেন, কিন্তু তাদের জীবনের ব্যালকনিতে কি ঘটে বা তাদের জীবনের ড্রয়িং রুমে কি ঘটে সেটা অনেক সময় জানতে পারেন না। আমার সঙ্গে এমনই একজন মানুষ যিনি ওই গোপন অলিন্দগুলোতে বারবার তাদের সঙ্গে গেছেন, তাদের বিশ্বাসভাজন বলে গেছেন, সাংবাদিক হিসেবে গেছেন, কিন্তু অনেকগুলো দরজা যেগুলো অন্য অনেকের জন্য বন্ধ থাকে, সেই দরজাগুলোকে তিনি নিজস্ব পাসওয়ার্ডে, সম্পর্কের পাসওয়ার্ডে সেই দরজাগুলোকে একের পর এক খুলতে পেরেছেন। আর তাই তার কাছে এমন সব কাহিনী, এমন সব গল্প জমা রয়েছে যেগুলো এর আগে কখনো বলা হয়নি, আমি নিজেও শুনিনি। সেই সব আনটোল্ড স্টোরি নিয়ে আপনাদের কাছে আমরা বিভিন্ন এপিসোডে আসছি। আজকের এপিসোডে এমন একজন মানুষের কথা শোনাবো যার সম্পর্কে ইংরেজিতে একটা কথা আছে, মাভরিক। বোধহয় তিনি সেরকমই। দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি একজন আইআইটি ইঞ্জিনিয়ার, এবং এরই সঙ্গে তাকে ঘিরে নানান রকম গল্প, ধোঁয়াশা, কিছু কিছু মিথ যেগুলো তার জীবিত অবস্থাতেই তৈরি হয়ে গেছে। তিনি অরবিন্দ কেজরিওয়াল। আর অরবিন্দ কেজরিওয়ালকে বিভিন্ন সময় জয়ন্ত কাছ থেকে তুমি দেখেছো। আমি যে ইন্ট্রোডাকশনে বললাম যে একটা মাভরিক, একটা মানুষ, এটা কি সত্যি না এটা ভুল ধারণা? অদ্ভুত ধরনের একজন মানুষ। অদ্ভুত ধরনের মানুষ তো বটেই। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। নির্বাচনী প্রচার হচ্ছে, ভোট প্রচারের সময় সবাই নানান রকমের পয়সা খরচা করে কত বিরাট করে ঢক্কানি নাদ প্রচারের। হঠাৎ শুনলাম কেজরিওয়ালের একজন প্রাইভেট সেক্রেটারি আছে, এখনো আছে। তুমি কি নামে ডাকো? আমি আসলে নাম ধরেই ডাকি। অরবিন্দজি? হ্যাঁ, না, আমি অনেক সময় স্যার বলি, মানে কেজরিওয়াল জি বলি, মানে ওরকম ভাবে অরবিন্দ বা এরকম আমি তো ওরকম ভাবে স্টাইল ওরকম নয়। দিল্লিতে অনেকে আছে নাম ফাম ধরে ডাকার, এরকম আছে যে অরুণ জেটলিকে অরুণ, হাই অরুণ, হ্যাঁ এরকম বলতো, কিন্তু আমি ওটা পেরে উঠিনি। আমার এখন কেজরিওয়ালজি, কেজরিওয়ালজিটাই বেশি বলি, অনেক সময় স্যার বলি। তো যেটা হয়েছে যে আমি একটা উদাহরণ দিচ্ছি যে যখন প্রচন্ড প্রচার হচ্ছে, হঠাৎ হচ্ছে বৈভব যে এটা সে ব্যক্তিগত সচিব, সে আমায় বলছে যে শোনো, কালকে সকালবেলা আসতে পারবে? কেন? বলছে যে স্যার বলছেন বাড়ি থেকে বেরোবেন। এটা কোন সালে? যেবারে ও চিফ মিনিস্টার হলো, বিরাট ভাবে মানে মানে সব আসন দখল করে নিল, মোদি ভাবতেই পারেনি, ভেবেছিল বিজেপি ক্ষমতায় আসছে, বিরাট বিজেপি খরচা করেছে, ও মুখ্যমন্ত্রী হয়ে গেল। তো তখন সেই ইলেকট্রিসিটির দাম কমিয়ে দিল, এ করলো, অনেক পপুলিস্ট সব মেজার নিচ্ছে। তখন বললো যে ঠিক আছে বিভাব, আমি আসবো। বলছে যখন কেজরিওয়ালজি, তো আমি বললাম ওর বাড়িতে চলে যাব। তখন বলছে যে আমি মেট্রোতে করে প্রচার করবো। মেট্রোতে মানে ওরা মেট্রো ট্রেনে উঠে পড়বো, এবং সকাল থেকে সন্ধ্যেবেলা ও কোথাও আর গেল না। সারাদিন না মেট্রো রেলে ওখানে ওই লোক উঠছে, লোক নামছে, ওকে তো কিছু করতে হচ্ছে না, কোনো খরচাও নেই। এবং ও ওখানে গিয়ে একটা টিকিট কেটে, ঘিরে কি বডিগার্ডরা? না, বডিগার্ডও খুব বেশি ছিল না তখন। হ্যাঁ, মানে তখন তো চিফ মিনিস্টার হবে, এবং বডিগার্ড একটা থাকতেও পারে, হয়তো কেউ বসে আছে, কিন্তু মূলত আমি একটা আম জনতা মেট্রো রেলে করে যাচ্ছি। এবারে যারা উঠছে বলছে যে আমি এরকম অরবিন্দ কেজরিওয়াল, আমাকে তোমরা ভোট দাও। এরকম করে করে ওই মেট্রো রেলের ভেতরে যেরকম হকাররা যেরকম ইলেকট্রিক আমাদের এখানে লোকাল ট্রেনে যেরকম হয় না, ডেলি প্যাসেঞ্জারি করে কেউ হয়তো গান শোনায়, কেউ ঝালমুড়ি নিয়ে ওঠে। হ্যাঁ, ওখানে তো মেট্রোতে তার নয়, কিন্তু ওই টিকিটটা কেটে ও কন্টিনিউয়াস এরকম ভাবে একটা আছে। তারপরে যখন পৌঁছে গেলাম ডেস্টিনেশনে,
এবারে সেই ট্রেনটা তো আবার তারপর ওখান থেকে তো আবার স্টার্ট করবে। তো ওই একইভাবে ওর সঙ্গে কজন? হ্যাঁ, 3-4 জন ছিল। তারা কেউ কিন্তু মনীষ সিসোদিয়া কিংবা অন্য কোনো নেতার কেউ নেই, সৌরভ ভরদ্বাজ বা অন্যান্য ওর যারা সাঙ্গপাঙ্গ তারা কেউ নেই। কিন্তু ওর সাথে ওর ব্যক্তিগত সচিব এবং হয়তো একজন অফিসার, একজন ছিল যেসব ওই যে যা গ্রিভ্যান্সেস বা কেউ কিছু বললে জনতা, মানে সোজা কথায় মানুষের সঙ্গে ডাইরেক্ট একটা সংযোগ স্থাপন করা, একটা ব্রিলিয়ান্ট আইডিয়া। তো তার ফলে ওর মধ্যে এই একটা ব্যাপার ছিল। কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে যে ওর মধ্যেও কিন্তু মমতার যে হাওয়াই চটির রাজনীতিটা, ও কিন্তু চটি পরে। ওকে আমি কোনোদিন মানে মোজা এবং জুতো পরতে দেখিনি। ও একটা বুশশার্ট পরে এবং ও সবসময় ও আইআইটির ইঞ্জিনিয়ার, তারপরে ও কিন্তু সরকারি অফিসার হিসেবেও ইনকাম ট্যাক্সেরই অফিসার হিসেবে কাজ করেছে, জয়েন্ট কমিশনার অবধি হয়েছেন। এবং ওর যেটা হয়েছে যে ও খুব সফট স্পোকেন, কিন্তু খুব আস্তে আস্তে কথা বলে, মৃদুভাবে কথা বলে, চিৎকার করে কথা বলে না। এবং যেটা হয়েছে যে ও ডিজাইন আছে ওর মধ্যে কিন্তু লড়াইটা মমতার সাথে মিল আছে, কিন্তু মমতার মধ্যে যেরকম একটা প্রচন্ড একটা উষ্মা বা এসব প্রকাশ করতে পারে, হ্যাঁ, মানে যাকে বলে একদম সেই ধর্মেন্দ্রর যে সিনেমায় যেরকম খুন পি যাউঙ্গা শিরা ফুলিয়ে, হ্যাঁ, ওই যে রাজনীতিটা, সেটা না কেজরিওয়ালের মধ্যে নেই। কেজরিওয়াল হচ্ছে মানে ওই খুব মোলায়েম ভাবে আঘাতটাও করে, ল্যাপটপে বিপ্লব, হ্যাঁ, খুব ল্যাপটপ বিপ্লব একটা। এবং আমার মনে আছে যখন ও একবার ওর সাথে একটা লাঞ্চে গেছিলাম কারো বাড়িতে, তখন বললো যে তুমি একটু যাবে, তুমি থাকলে ভালো হয়, তার কারণ কোনো একজন এডিটর তার বাড়িতে। তখন আমি বললাম যে হ্যাঁ তুমি থাকলে ভালো হয়, কেননা আমার একটা ব্যাপার আছে যে আমি ঠিক বলতে পারি না, কেননা ওখানে তো আমি নিমন্ত্রিত, সেখানে তো ব্যক্তিগত সচিব নিয়ে যাওয়া উচিত নয়, এটা অনেকে মানে না, ও মানে আমাকে আমন্ত্রণ করেছে, আমার প্রাইভেট সেক্রেটারি তো করেন, সুতরাং আমি যেহেতু মুখ্যমন্ত্রী, সুতরাং আমার সঙ্গে একটা প্রাইভেট সেক্রেটারি যাবে, এটা কিন্তু হওয়া উচিত নয়। এটা কিন্তু মমতাও মেনটেন করে। মমতা অনেক সময় কারো বাড়িতে গেলে সঙ্গে যদি কেউ যায় তাকে গাড়িতে বসিয়ে রাখে, সে তো আমন্ত্রিত নয় না। তো ও যখন গেলাম, কেন বলছে আমি না খাওয়ার আগে আমাকে ইনসুলিনের ইঞ্জেকশন নিতে, হাই সুগার, তো ওটা আমি যে হোস্ট তাকে বলবো না যে আমি ওটা নিজেই দেবেও, কিন্তু ওটা বলা যে আমি একটুখানি ওয়াশরুমে যাব, ওকে ইঞ্জেকশন দিতে হবে, একটু সময় লাগে, বাথরুমে করবো ওয়াশরুমে, কিন্তু এইটা তুমি থাকলে না আমি খুব কমফর্ট ফিল করবো, তুমি একটু বলে দেবে, ওনাকে একটু বলে দেবে, তারপরে ইত্যাদি। সে আমারও খুব পরিচিত। অসাধারণ কাহিনীটা শুনে এত ভালো লাগছে। মানে রিপোর্টারদের একেই বলে অ্যাক্সেস তৈরি করা, যে কতটা সম্পর্ক হলে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী একজন জার্নালিস্টকে বলেন, এবং তিনি বাংলার মুখ্যমন্ত্রী নন, বাইরের মুখ্যমন্ত্রী, যে আমি ইনসুলিনটা নেবো সেটা তুমি হোস্টকে বলবে। দারুণ লাগলো জয়ন্ত ঘটনাটা। কিন্তু জানো তো, এটা কেজরিওয়ালের সাথে সম্পর্কটার জন্য আমাকে পাবলিকলি একটু ক্রেডিট, একটু কেন অনেকটাই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিতে হবে। কেননা কেজরিওয়ালের সাথে আমার সম্পর্কটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্কর আগেই, মানে কেজরিওয়াল মমতার যে ঘনিষ্ঠতাটা তার আগেই, যেহেতু দিল্লির মুখ্যমন্ত্রী, কি ঘনিষ্ঠতা আছে কেজরিওয়ালের সাথে মমতা আছে, কিন্তু কখনো ওই হয় না রাজনীতিতে পারদ ওঠে নামে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যেটা বলবো আমি, যে কেজরিওয়াল কিন্তু কেজরিওয়ালের বাড়িতে যায়নি তা নয়, আমি একসঙ্গেও গেছি একবার, কিন্তু কেজরিওয়াল বেশিরভাগ সময় মানে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন আর কেজরিওয়াল মমতার সঙ্গে দেখা করতে আসেননি, এরকম খুব কম। মানে কখনো হয়তো কেজরিওয়াল নেই শহরে, আলাদা কথা, আর মমতাও তো খুব ঘন ঘন দিল্লি যায়। একটা কথা বলো, আমি তোমায় থামাচ্ছি। এই একটা লোক আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারপরে ব্রিলিয়েন্ট কেরিয়ার, তারপরে জয়েন্ট কমিশন অফ ইনকাম ট্যাক্স, তিনি রাজনীতিতে যে এলেন, তুমি কি সত্যি মনে করো এই শিক্ষার একটা প্রসার এবং একটা সময় পরিবর্তন বলে একটা বিশাল মুভমেন্ট সে সময় তৈরি হয়েছিল, সেই প্রভাবটা কি উনি ফেলতে পেরেছেন? আমি এটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলবো যে কেজরিওয়াল যখন মুখ্যমন্ত্রী হলেন এবং আপের, আমি তো দিল্লিতে থাকি এবং 40 বছর ধরে দেখছি দিল্লিতে যেটা হয়েছিল, জানো তো, দিল্লির যে বাজেট, দিল্লি সরকারটা ছোট সরকার,
কেননা ওটা তো আগে সরকারি ছিল না, মানে ওটা তো স্টেটহুডই ছিল না। হ্যাঁ, এখন স্টেটহুড হলেও কিন্তু পুরো আজাদি নেই, মানে হোম মিনিস্ট্রি কিন্তু, দিল্লি পুলিশ কিন্তু অমিত শাহর আন্ডারে, দিল্লি পুলিশটা কিন্তু কেজরিওয়ালের হাতে নেই। এবং কেজরিওয়াল আমাকে অনেকবার বলেছে যে অনেকে জানে না সেটা, যখনই রেপ হয় বা যখন কোনো একটা দিল্লিতে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়, কেজরিওয়ালকে দোষ দেয় যে দিল্লির ঘটনা, কিন্তু হোম মিনিস্ট্রিটা তাহলে দিল্লি পুলিশটা আমাকে দিয়ে দাও না, সেটা দেবে না। কেন দিল্লি পুলিশ কমিশনার, দিল্লি পুলিশ মানে উইদাউট দিল্লি পুলিশ হোম মিনিস্ট্রিতে কিছু থাকে না। তো আমার একটা ঘটনা মনে পড়ছে যে যখন এই যে পুলিশের মানে যে কাজকর্মগুলো বা এগুলো, যে আমাকে কেজরিওয়াল বলেছিল যে আমাদের যে বাজেট হয় সেই বাজেটটা কিন্তু সারপ্লাস বাজেট, সাংঘাতিক ফাইন্যান্সিয়াল মানে রয়েছে। দিল্লি এমন একটা, কেননা দিল্লিতে পার ক্যাপিটা ইনকাম খুব হাই এবং প্রচুর ধনী এবং একটা বিরাট একটা অভিজাত সমাজ, তারা প্রচুর ট্যাক্স দেয়। এবং দিল্লিতে সম্ভবত, সাবজেক্ট টু কারেকশন, ভুলও হতে পারে আমার, সব থেকে বেশি জানো তো এই আবগারি, যেটা নিয়ে মানে দুর্নীতির তদন্ত চলছে, সব থেকে বেশি লিকার কনজামশন এবং সব থেকে বেশি বিক্রি, হিউজ টাকা রেভিনিউ আর্ন হয়। এটা কিন্তু কেন্দ্রের একটা খুব গোঁসার কারণ, কেননা কেন্দ্রের কাছে যেরকম রাজ্যকে হাত পাততে হয়, দিল্লির এই আমাদের যেরকম পশ্চিমবঙ্গে প্রতি মুহূর্তে রাজ্যের বঞ্চনা, রাজ্যকে হাত পাততে হয় কেন্দ্রের কাছে, সেখানে ওরা কেন্দ্রের কাছ থেকে টাকা পয়সার দরকার সারপ্লাস বাজেট। ওদের মিডিয়াতেই 100 কোটি টাকার বাজেট আছে একটা কেজরিওয়ালের, যে কারণে কেজরিওয়ালের বিরুদ্ধেও কিন্তু ইন জেনারেল মিডিয়া কিন্তু ঠিক ততটা মানে খড়গহস্ত নয় যতটা অন্য অবিজেপি আঞ্চলিক দলের ওপরে যতটা খড়গহস্ত হয়। কেননা ওর কিন্তু একটা বিরাট ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু মিডিয়া কিন্তু কেজরিওয়ালেরও আছে, কেজরিওয়ালের ওটাতে কম যায় না। এবং কেজরিওয়াল জানে এগুলো, মানে ও কিন্তু বানিয়া, ও কিন্তু মারোয়াড়ি, কেজরিওয়ালরা মারোয়াড়ি হয়, খুব অদ্ভুত, অথচ জন্মেছে হরিয়ানায়। তার ফলে ও আছে, কিন্তু উত্তর ভারতের হিন্দি স্পিকিং। কেজরিওয়াল যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই যে সারপ্লাস বাজেট এবং ওর যে এই যে অহংকার বলবো না, কারণ ওর কিন্তু অ্যাপ্রোচের মধ্যে অহংকার নেই, খুব একদম গান্ধীবাদী। তুমি যেটা বললে পরিবর্তনটা, যেটা সেই প্রশ্নটাতে আসছি, প্রকাশ কারাট একটা ইন্টারভিউ দিয়েছিল, আমাকে বলেনি, ইন্টারভিউটা অন্য একটা ইংরেজি কাগজ ইকোনমিক টাইমসে বেরিয়েছিল। তাতেও বলেছিল যে কেজরিওয়াল ফেনামেননটা আমাদের বিপদের কারণে, তার কারণ যে আম জনতা, যারা নিম্নবর্গ, যারা হ্যাভ নট, যারা শ্রমজীবী প্রলেতারিয়াত শ্রেণী, তারা আপের ছাতার তলায় চলে যাচ্ছে, এটা তো লেফট স্পেস। এই লেফট স্পেসটাকে কেজরিওয়াল নিয়ে নিচ্ছে, তার ফলে লেফটের সঙ্গে কেজরিওয়ালের সমঝোতাটা খুব মুশকিল। কারণ আমরা যদি সমঝোতা করতে যাই, আমাদের যেটা আছে সেটাও চলে যাবে। যেরকম কংগ্রেসের যে ভোট ব্যাংক, সেটা দলিত ভোট ব্যাংক মায়াবতীর কাছে চলে গেছে। এখন মায়াবতী যে কংগ্রেসের যে হাত মেলায় না, এটা আমাকে আডবাণী বলেছিল যে কাঁসিরাম বলে গেছে মায়াবতীকে যে তুমি বিজেপির সাথে যাও, তোমার ভোট ব্যাংক ট্রান্সফার হবে না, কিন্তু তুমি যদি কংগ্রেসের সঙ্গে যাও তোমার হরিজন ভোট চলে যাবে, কারণ হরিজন ভোটের সোর্সটা তো এখানে। কারণ মমতাও কিন্তু রাজ্যে কংগ্রেসের সাথে যেতে চায় না, কারণ মমতারও কংগ্রেসটা কিন্তু মাদার কংগ্রেসটা তো ওই অধীর চৌধুরীরা যেটা এখন করছে সেই কংগ্রেস থেকেই এসেছে। ওই কংগ্রেসের সাথে তৃণমূলের জোট হলে কংগ্রেসের বেশি লাভ হয়ে যেতে পারে মমতার থেকে, অনেক রকমের। তো কেজরিওয়াল কিন্তু সেটা জানে। লেফটের লোকেরা সবসময় দিল্লিতে বলে যে আমাদের এখানে দিল্লি পুরসভার প্রথম মেয়র কে ছিলেন? অরুণা আসফ আলী। অরুণা আসফ আলীর নামে রাস্তা আছে। তো সেই অরুণা আসফ আলীর যে লেফট স্পেসটা, সেটাই কেজরিওয়াল নিয়ে চলে গেছে। এইটা হচ্ছে কেজরিওয়ালের এবং আন্না হাজারে। তখন কেজরিওয়াল তো একা তৈরি করেনি মুভমেন্টটা, আন্না হাজারে, কিরণ বেদি, কেজরিওয়াল, তিনজনে। কি কেজরিওয়াল বোধহয় কনভেনার ছিলেন এই সময়? একদম কনভেনার ছিল, তলায় ছিল। আন্না হাজারের সঙ্গে ডিসটেন্সটা কি করে হয়ে গেল? আন্না হাজারে যেটা হলো, আন্না হাজারে ছিলেন ওই ঠিক গান্ধী আর নেহরুর মতো, মানে আন্না হাজারে ইজ মোর আইডিয়ালিস্ট। মানে আর উনি ছিলেন একটু বেশি আরএসএস পন্থী। আন্না হাজারে যেরকম বম্বেতে যে সভাটা করলো সেকেন্ড আফটার দিল্লি, ওটা পুরো আরএসএস অর্গানাইজ করেছিল। কেজরিওয়াল ওয়াজ মোর পলিটিক্যাল। কেজরিওয়াল তখন থেকেই চাইছে যে এই মুভমেন্টটাকে একটা রাজনৈতিক দলে রূপান্তরিত করা দরকার, এবং যতক্ষণ না পর্যন্ত আমরা নির্বাচনী গণতন্ত্রে যাব, ইলেকটোরাল সিস্টেমে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা করতে পারবো না। আর আন্নাটা হচ্ছে যে তুমি লোকপাল,
লোকপাল চাই, দুর্নীতি বিরোধী দমন করতে হবে, এটা কোনো দলের মতো না, এটা আরএসএস এর মতো আর একটা সংগঠন। সেইটা কেজরিওয়ালের সাথে কিন্তু ওর বললো না। এবং তখন তো কেজরিওয়াল বলছে যে আমি দল করব, ক্যান্ডিডেট হব, প্রার্থী হব, আর এ বলছে যে মূল্যবোধের রাজনীতির জন্য আন্দোলন করো, আরো বেশি এগিয়ে চলো। আর দল করা মানেই টাকা, দল করা মানেই তোমাকে অনেক ব্যাপারে কম্প্রোমাইজ করতে হচ্ছে, যেটা কেজরিওয়াল করলো, তার জন্য খেসারতও দিতে হচ্ছে। এখন সেইটা আন্না হাজারে সরে গেল এবং আন্না হাজারে অনেকটা বেশি বিজেপি এবং আরএসএস এর দ্বারা নিয়ন্ত্রিত আজও। কেজরিওয়াল কিন্তু সেটা, কেজরিওয়ালের সাথে কিন্তু বিজেপি আরএসএস এর সম্পর্ক খারাপ নয়। যেটা মমতার সমস্যা মুসলিম ভোট ব্যাংক, কারণ 30% মুসলিম ভোট ব্যাংক একদম বিগড়ে যাবে বেশি মানে আর কি হিন্দুত্ববাদী লাইন নিতে গেলে। কিন্তু কেজরিওয়ালের সে সমস্যাটা নেই। কেজরিওয়ালের কিন্তু দিল্লিতে বিজেপি, যেটা বিজেপি সে কারণে প্রবলেম হয় কেজরিওয়ালকে নিয়ে, কারণ বিজেপি কিন্তু দেখে যে কেজরিওয়ালও তো আর একটা হিন্দুত্ববাদী। কেজরিওয়াল লেফট উইং নয়, পশ্চিমবঙ্গে রাজনীতি করতে গেলে একটু লেফট উইং হতে হয়। কেজরিওয়াল কিন্তু মারোয়াড়ি, হিন্দি বলয় এবং রাইট উইং পলিটিক্সই করে, যেটা বিজেপিরও পলিটিক্স, যে কারণে বিজেপি কেজরিওয়ালকে খুব ভয় পায়। বিজেপির একটা মানে আতঙ্ক আছে। যে আমার মনে আছে যে 2008-এ ইমরান খানকে আমি একটা ইন্টারভিউ করেছিলাম, তাতে একটা প্রশ্ন ছিল, উনি যখন বলছিলেন যে পাকিস্তানে করাপশন এত কিছু দূর করতে চাই, তা আমি ধরনের প্রশ্ন করেছিলাম যে আপনি কি তাহলে পাকিস্তানের আন্না হাজারে? তখন উনি বলেছিলেন যে না, আন্না হাজারে তো সংস্কারের কথা বলছেন, কিন্তু মাঠে নেমে তো সংস্কারটা করছেন না। যতক্ষণ না ওটা করতে পারবেন সংস্কারগুলো হবে না, কারণ এটা আমেরিকার মতো প্রেসার গ্রুপ তৈরি করে চেঞ্জ করা যাবে না, নিজে মাঠে নেমে করতে হবে। খুব ভালো কথা। এই জায়গা থেকেই বোধহয় কেজরিওয়াল আর আন্নার রাস্তাটা, গতিপথটা আলাদা হয়ে গেল। বরাবর আইআইটি গুলোর মধ্যে বরাবর বলা হতো যে খড়গপুর আইআইটিতে চান্স পাওয়া সবচেয়ে কঠিন। অবভিয়াসলি কানপুর আইআইটিও খুবই প্রেস্টিজিয়াস, বাট সেই সময় কেজরিওয়াল যখন বড় হচ্ছেন, যখন স্কুল থেকে কলেজে যাচ্ছেন, সেই সময় খড়গপুর আইআইটি ওয়াজ দ্য প্রিমিয়ার ইনস্টিটিউশন। সেখান থেকে পাশ করা একজন মানুষ, তিনি আবার কলকাতাতেও বোধহয় কিছুদিন চাকরি করেছেন। কেজরিওয়াল বাংলা বলতে পারেন? বাংলা ভাঙা ভাঙা বলতে পারে, মানে বাঙালি কিন্তু বন্ধু বান্ধব আছে? হ্যাঁ, বাঙালি বন্ধু বান্ধব আছে। বাঙালি যে যারা কলেজে ওর সাথে ছিল, বাঙালি প্রেমিকা ছিল? প্রেমিকার ব্যাপারটা জানি না, তার কারণটা হচ্ছে যে কেজরিওয়ালের মধ্যে না ওই যে একটা রোমান্টিক, যেরকম আমি অনেক পলিটিশিয়ানকে দেখেছি, বাজপেয়ীকেও দেখেছি, সেই রোমান্টিসিজমটা না কেজরিওয়ালের মধ্যে অভাব আছে। মানে কেজরিওয়াল একটু সেদিক থেকে দেখতে গেলে একটু কাঠখোট্টাই, কেননা কেজরিওয়াল কবিতা লেখে না, কেজরিওয়াল বই লিখেছে। রাজনীতি, সাধারণ মানুষের রাজনীতি, কেন আপ গঠন হলো, কিরকম ভাবে গঠন হলো, সে সমস্ত লিখেছে। এত কিন্তু কোয়ালিফাইড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যখন কোনো শহরের, মানে দিল্লির বা দিল্লি যে মর্যাদা, দিল্লির মুখ্যমন্ত্রী হয়, তখন তুমি একজন সিআর পার্ক বাসী হিসেবে তুমি যে স্ট্রাকচারাল বা যে কোনো ইঞ্জিনিয়ার, দিল্লি শহরটাই কেজরিওয়াল বদলে দিতে পেরেছেন? ইয়েস অ্যান্ড নো। মানে কেজরিওয়াল যেটা করেছে সেটা হচ্ছে যে দেখো, প্রচুর ট্যাক্স ছিল, মানে জলের জন্যও কিন্তু দিল্লিবাসীকে প্রচুর ট্যাক্স দিতে হয়, যেটা পশ্চিমবঙ্গের মানুষ ভাবতেই পারে না, জল কর। কেজরিওয়াল ওয়াজ দ্য ফার্স্ট পার্সন যে বড়লোক গরিব নির্বিশেষে, কেজরিওয়াল কিন্তু শুধুমাত্র গরিবদের মাসিয়া এরকম না করে নিজেকে, কেননা আমি বারবার বলছি না, ও কিন্তু খুব রাইট উইং, ও খুব একটা লেফটিস্ট নয় কিন্তু একেবারে। মানে তুমি একজন গর্বিত সিআর পার্ক বাসী, তোমাকে আমি একটা ব্যালট পেপার দিলাম, শিলা দীক্ষিত না কেজরিওয়াল, কাকে চাও, কাকে চাই? তো সেই র্যাপিড ফায়ারের প্রশ্ন। শিলা দীক্ষিত আর কেজরিওয়াল দুটো একদম দুরকম, কিন্তু কেজরিওয়াল না, আমি কাকে ভোট দেবে না, কেজরিওয়াল যদি এখন চলে যায় মুখ্যমন্ত্রী পদ থেকে, আমি দিল্লিবাসী হিসেবে আমার প্রথম আশঙ্কা, যেটা আমি আমার বাড়িতেও আলোচনা করছিলাম, যে যেই আসুক, জলকর ফেরত, জলকর থেকে শুরু করে বিদ্যুতের যে দাম এত আমাদের সাবসিডাইজ করেছে, সেগুলো আবার হুড়ুড় করে যদি বিজেপিও আসে, বোধহয় কেজরিওয়ালের মতো কেউ করবে না। তো কেজরিওয়ালের যে কারণে কেজরিওয়াল, মানে এই যে কেজরিওয়ালের জন্য রাস্তায় এত লোক নেমে পড়া জেলে গেলে, এটা কিন্তু হয়েছে কেজরিওয়াল অনেক কাজ করেছে। বিদেশ থেকেও তো সব, এটার কারণটা কি যে বিদেশ এত উত্তর? এটা দুটো ভার্সন আছে। একটা ভার্সন বিজেপি বলছে যে এনজিও প্রচুর টাকা, কেজরিওয়াল বাইরে থেকে অনুদান পায়, আমেরিকান প্লয়। এখন এটা না আমি বিশ্বাস করি না, কারণ এটা আমাদের কথায় ওই সিআই এর ষড়যন্ত্র, সিআই এর বা কেন্দ্রের চক্রান্ত, সিআই এর এজেন্ট। কেজরিওয়াল হলো আসলে সিআই এর এজেন্ট,
ভারতের রাজনীতিকে ডিস্টেবিলাইজ করার জন্য ওরা এরকম ভাবে কিছু লোককে সিআইএ প্লান্ট করে, এগুলো তো কোনো প্রমাণ নেই। কিন্তু সে শিবরাম চক্রবর্তীর গল্প আছে তো, বলেছিল যে সিআইএর এজেন্ট কি করে হওয়া যায় বলতে পারেন, আমার খুব টাকা পয়সার অভাব। তখন সুনীল গাঙ্গুলি নাকি বলেছিল এটা কি এলআইসির এজেন্ট নাকি, যে সিআইএর এজেন্ট, হ্যাঁ আপনি খোঁজার জন্য আনন্দবাজার অফিসে এসেছেন, মজার গল্প। কেজরিওয়াল কি প্রধানমন্ত্রী মেটেরিয়াল? এইটা একটা সাংঘাতিক প্রশ্ন। আমি 40 বছর রাজনীতির সাংবাদিকতা করার পরে দেবেগৌড়াকেও প্রধানমন্ত্রী দেখেছি, আমি গুজরালকেও দেখেছি, মানে ইউ ক্যানট রুল আউট দ্য পসিবিলিটি। কেননা কেজরিওয়াল হিন্দি ভাষী, কেজরিওয়াল বানিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কেজরিওয়াল স্কিমি, কেজরিওয়াল প্রতিকূল পরিস্থিতিকে কি করে অনুকূল করতে হয় ওদের লড়ার একটা ব্যাপার আছে, তো ভেঙে পড়ছে না, হ্যাঁ মানে পালাচ্ছে না। কি এক হিসেবে ভিপি সিং ভিপি সিং সেই সময় যারা সততার তৈরি করেছিলেন মান্নার রাজা, সেই ব্যাপারটা কি ভিপি সিং আর কেজরিওয়াল এক? কেননা ভিপি সিংকে আমি খুব দেখেছি কাছ থেকে, ভিপি সিং যা বলতো সেটা করতো না। মানে ভিপি সিং বলল যে যদি ডাকাতি বন্ধ না হয় আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেবো, তখন ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, ডাকাতিও থাকলো ওই ডাকাতকে ডিনারে এই সমস্ত। তারপরে এই যে বোফোর্স করলো, বোফোর্সে ও মানে ওটা প্রভাবও ফেললো, কিন্তু মৃত্যুর আগে ভিপি সিং মারা গেছেন, সুতরাং আমি ওনার সম্পর্কে কোনো নেতিবাচক কটু কথা বলছি না, কিন্তু সোনিয়া গান্ধীর কাছে কি ক্ষমা চাইলো লোকটা, তাই ভুল করেছিলাম, বোফোর্সে কিছু প্রমাণ হলো না, মাঝখান থেকে একটা ভোট হয়ে গেল, জিতেও গেল, গালি মে শোর হয়, রাজীব গান্ধী চোর, এসব বেরিয়ে গেল। ভিপি সিং কেজরিওয়ালের মধ্যে না অতটা ড্রামা কিন্তু কম। নরেন্দ্র মোদীর মধ্যেও যে ড্রামা আছে, আরো অনেক রাজনৈতিক নেতার মধ্যে ড্রামা লেস পলিটিশিয়ান আমি কিছুটা নবীন পটনায়ককে দেখি। কেজরিওয়ালের মধ্যেও কিন্তু সেদিক থেকে দেখতে গেলে রং একটু কম, কালারলেস, অর্ডারলেস মনে হয়, কিন্তু ওইটাই রং, অনেকটা জাপানি খাবারের মতো আমি বলি। মানে তোমাকে নিজেকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সুশি খাওয়ার জন্য, নইলে তুমি মজা পাবে না, মশলা নেই, কিছু নেই। তোমাকে কেজরিওয়ালকে বুঝতে গেলে ওই সুশির মতো, মানে তোমাকে একটু অ্যাকওয়ার্ড মানে টেস্ট তোমাকে একটু নিজেকে মানে করতে হবে, হ্যাঁ। সেটা যদি তুমি কেজরিওয়ালে যদি তুমি যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত না হও, তাহলে ক্যাভিয়ার খেয়ে যেরকম তুমি আনন্দ পাবে না যদি তুমি ক্যাভিয়ার না। এবং মনে রাখতে হবে যে কেজরিওয়াল এমন একটা সময় রাজপাট চালাচ্ছেন যখন নরেন্দ্র মোদী অ্যাট হিজ প্রাইম, তাই না? এবং কোনো খারাপ ব্যবহার করে না ও, কিন্তু নরেন্দ্র মোদী, আমি একবার নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল যে 15 মিনিটের জন্য টাইম নিয়েছিল মোদীর সাথে দেখা করার জন্য, এবং পার্লামেন্টের মোদী সময় দিয়েছিল যাতে সবাই দেখে করে এক্সপোজড করার জন্য যে কেজরিওয়াল দেখো আমার সাথে দেখা করতে আসছে, এবং 45 মিনিটস মোদী ওকে সময় দিয়েছিল সেদিন। 15 মিনিটের জায়গায় আমরা তো ভাবছি 15 মিনিট শেষ হয়ে যাবে, কেজরিওয়াল বেরোলে জিজ্ঞেস করবো, কথা বলবো, 45 মিনিট মোদী তার সাথে কি গল্প করেছে। এখন তার ফলে কেজরিওয়ালের মধ্যেও কিন্তু মানে মানুষকে, কেজরিওয়াল অ্যারোগ্যান্ট লোক নয়, কেজরিওয়ালের যদি কারোর সাথে কথা বলে সেই লোকটা কনভিন্সড করার ক্ষমতা কেজরিওয়ালের মধ্যে রাখে। এই আন্না হাজারেটা মানে হয়ে গেছে, ফিকে হয়ে গেছে, নষ্ট হয়েছে রিলেশনশিপ, কিন্তু কেজরিওয়ালের না খুব পারিবারিক লোক। কেজরিওয়াল কিরণ বেদী সম্পর্ক এখন কেমন? খুব ভালো নয়, কেননা কিরণ বেদী অনেক দিন থেকেই, কিরণ বেদী তো খুব ইন্ডিভিজুয়াল না, কিরণ বেদী দিল্লির মুখ্যমন্ত্রী হতে চেয়েছে, কিরণ বেদী নিজেকে কম্পিটিটর না, এবং কিরণ বেদী বিজেপির সাথে যোগাযোগ করতে শুরু করলো। কিরণ বেদীকে তো অরুণ জেটলি নিয়ে এলো, হ্যাঁ আমরা বললাম কিরণ বেদীকে অমিত শাহ করে পছন্দ করতো না, কিন্তু বললো যে না দিল্লির মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট হতে পারে, করতে পারে, অরুণ বোঝালো, তখন কেজরিওয়ালের সাথে কিরণ বেদী হলো, যাই হোক তারপর তো কেজরিওয়াল যে লোক নৈতিকতার এত বড় একটা মিনার তুলেছিলেন আন্না হাজারের সঙ্গে, আজকে দেখা গেল যে সেই দুর্নীতির দায়, তুমি কি এটা শুনে ব্যক্তিগতভাবে তুমি কেজরিওয়ালকে সৎ মনে করো না মনে করো? আমি কেজরিওয়াল নিজে ব্যক্তিগতভাবে চোর, যেরকম আমাকে কেউ যদি বলে মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করেছে, আমি আজও এটা মানতে রাজি নই, এবং এটা টেলিভিশনে বলতে গিয়ে অনেক আমাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। কেননা আমি কিন্তু কোনো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সও কেজরিওয়াল যে চুরি, কেজরিওয়াল জানো তো মুখ্যমন্ত্রী হিসেবে ওর কোনো দপ্তর ছিল না, কেজরিওয়াল কখনো কোনো সই করে দেয়নি কোনো এতে, এবং কেজরিওয়ালের শুনানিতেও দেখা গেছে যখনই জিজ্ঞাসাবাদ চলছে যে রিপোর্টটা অমুকে সৌরভ ভরদ্বাজকে করতো, রিপোর্টটা মনীষকে, সুতরাং ও কিন্তু এখন আনঅফিসিয়ালি কেউ দেখেনি কিন্তু তাকে টাকা দেওয়া হয়েছে, এটা তো গল্পের গরু গাছে ওঠে। মানে আমাকে যদি প্রমাণ না থাকে, আমি যদি অ্যাসপারশন করে দেওয়া কাউকে ব্যক্তিগত তার অধিকার
সেটা হচ্ছে তাকে রক্ষা করা, তার সম্মান, যেটা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছে যে সিবিআই এনফোর্সমেন্টের তদন্ত তাদের মতো হবে, কিন্তু তার পার্সোনাল যে রাইট, তার সম্মান রক্ষা করার যে অধিকার, সেটাকে প্রোটেক্ট করতে হবে। আমি কেজরিওয়ালকে তার পার্সোনাল রাইটটাকে প্রোটেক্ট করতে দেবো না, তাকে আমি কাদা ছুঁড়ে দেবো, অথচ কোনো প্রমাণ নেই। এখন তো এটা হতে পারে না, এভাবে তো কেজরিওয়াল চুরি করেছে কি করেনি আমি ফেলুদা নই, আমার তদন্ত করছি না, কিন্তু ওর সম্পর্কে যেটুকু পারসেপশন, এবং এমন ফ্যামিলি ম্যান, মানে ওর স্ত্রী আজকে রাজনীতিতে আসবে কি আসবে না, ওকে সামনে এগিয়ে নিয়ে আসছে, সেটা লালু যেরকম রাবড়িকে নিয়ে এসেছে মুখ্যমন্ত্রিত্ব চলে যাওয়ার পরে, যেরকম ওই হয় কি রাষ্ট্রপতি শাসন জারি করে দেবে কিনা এখন দিল্লিতে, এসব নানান রকম সব হতে পারে। কিন্তু কেজরিওয়ালকে আমি দেখেছি ছেলে মেয়ে তারাও সব আইআইটি, লেখাপড়া কি সব, হ্যাঁ, এবং তারা চিফ মিনিস্টার উইথ এ ডিফারেন্স, তাই তো? ডিফারেন্স, নো ডাউট অফ ইট। কেজরিওয়াল ইজ এ ইন্টারেস্টিং ক্যারেক্টার, একটা ভারতের রাজনীতিতে প্রথম এরকম ভাবে দীর্ঘদিন পর, মানে যেটা লোহিয়া রাজনীতি করেছে যে রাজনীতিটা, কিংবা যেভাবে জেপির যে রাজনীতি হয়েছে, ভিপি সিং এর সাথে তুলনা করছি না, কিন্তু এই যে একটা আম আদমিকে নিয়ে যে রাজনীতিতে, যেটা বারবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা শুরু করেছিলেন তার মতো করে কেজরিওয়ালও কিন্তু সেই জায়গাটা থেকে ওর রাজনীতির একটা। ফাইনালি লাস্ট প্রশ্ন করছি, আমাদের সময় হয়ে গেছে, যে একটা নির্জন দ্বীপে তোমাকে বলা হলো যে তোমার হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে 3 দিন একটা নির্জন দ্বীপে কাটাতে হবে, তুমি কি সেটাকে পানিশমেন্ট হিসেবে নেবে না একটা অপরচুনিটি হিসেবে নেবে? না, আমি অপরচুনিটি হিসেবেই নেব। 3টে দিন তো কেটে যাবে, ওর সাথে কথা, আমি ওর সাথে কথা বলে দেখেছি যে ও কিন্তু মানে নিজের একটা ওর অফিসে গিয়ে, হ্যাঁ ওর অফিসে, এবং ও কিন্তু আড্ডাবাজ, ও চাঁদনি চক থেকে চাট ফাট নিয়ে আসে খাবার, ওর ঘরে বসে চিফ মিনিস্টারের অফিসে, আর সে মানে বাইরের রাস্তা দিকে তাকিয়ে। আর কিন্তু ও, হ্যাঁ, ও হয়তো সিনেমা দেখে, হিন্দি সিনেমা দেখে, কিন্তু আলোচনা করার সময় হয়তো আরবান প্ল্যানিং নিয়ে আলোচনা করবে। মানে এখন হয়, আমি বারবার যেটা বলছি না, জাপানি সুশি, মানে তোমাকে একটু অন্য সবসময় তোমাকে 6টা বই নিয়ে যেতে হবে। এবং ও তো জানো তো, ও উপাসনা বলে একটা ওর রয়েছে, ও গিয়ে 15 দিন কারোর সাথে কথা বলে না, মোবাইল নেই, ওর হাঁপানিরও একটা সমস্যা আছে, ওর খুব ওই যে মাফলার, আর যেটা কেজরিওয়ালের মাফলার বলে, সবাই মনে করে খক্ষম করে কাশি এবং মাফলার, ওটা নাকি ওর ইউএসপি হয়ে গেল। তা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম মাফলার আর কাশিটাও কি মানে স্ট্রাকচার্ড একটা স্ক্রিপ্টের পার্ট? তো বললো আমার এমন ব্রঙ্কাল প্রবলেম যে আমার কাশিটা বক্তৃতা দিতে গেলেই কাশি এসে যায়, আর মাফলারটা তো আমার বউ একদম মানে উইদাউট মাফলার চলবে না। তো ওটাই ওর কিন্তু ব্র্যান্ডিং হয়ে গেছে যে কার্টুন আঁকতে গেলে উইদাউট মাফলার এবং কাশছে, এছাড়া কার্টুন হয় না। তুমি তার মনে হচ্ছে উপাসনাতেই চলে যাবে কেজরিওয়ালের সঙ্গে। তা আমাকেও তো থাকতে দেবে না, আলাদা তোমাকে আবার মোবাইলটা সরিয়ে দিতে হবে। ওটা প্রিয়াঙ্কা গান্ধীও করে, আবার উপাসনা যায় অভিরম ভাবে, বলে ওটা নাকি একটা বুদ্ধিস্ট মেথোডোলজি, যে মানে কারোর সঙ্গে মিশবে না কোনো রকম ভাবে, তুমি নিজের সঙ্গে নিজে দেখা, অ্যাপয়েন্টমেন্ট উইথ ইউর সেলফ। তোমার খাবার দাবার কে দেবে? না, সে একটা এসে কোনো রকম দিয়ে যায় একটা, মানে সে কথাও কোনো রকম কিছু খেতে হবে 15 দিন। হ্যাঁ, সব খাওয়ার রেস্ট্রিকশন আছে, ডায়েটারি সব রেস্ট্রিকশন থাকবে। ও তখন ওই বিপি কমে যাবে, দিল্লি শহরটা চলবে কি করে তখন? হ্যাঁ, ও তো গেছে এর মধ্যে, ওই মনীষকে দায়িত্ব দিয়ে চলে যায়। আচ্ছা, কেজরিওয়াল কিন্তু খুব ডেলিগেট করতে জানে। কেজরিওয়াল এখন এই ডেলিগেট করতে জানে বলেই সিবিআই এনফোর্সমেন্ট ওকে ধরতে পারছিল না, সম্মান করতে গিয়ে অ্যারেস্ট করে দিয়েছে, কারণ ও তো কোথাও সই নেই। খুব ভালো লাগলো জয়ন্ত, অরবিন্দ কেজরিওয়ালের এই কথাগুলো শুনে, যেগুলো কমপ্লিটলি আনটোল্ড ছিল। আমার মনে হয় আপনাদেরও পলিটিক্সের গ্রিন রুমে দিল্লির মুখ্যমন্ত্রীর জীবন এমনিতেই আকর্ষণীয়, আইআইটি ইঞ্জিনিয়ার থেকে জয়েন্ট কমিশনার অফ ইনকাম ট্যাক্স, সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। ভালো থাকবেন।